আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সোহেল একাডেমি কেয়ারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সাথে আছে আমি মোহাম্মদ সোহেল রানা, বিএসসি অনার্স অধ্যয়নরত পদার্থবিজ্ঞান। আজকে আমি আপনাদের সামনে দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের আলোর প্রতিফলনের গুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা এগুলো ধারাবাহিকভাবে দেখব। প্রথমে আমরা দেখব দর্পণ এবং এর প্রকারভেদ, এরপরে দেখব সমতল এবং গোলীয় দর্পণ, তারপরে অবতল এবং উত্তল দর্পণ, আর উত্তল দর্পণ সম্পর্কিত বা দর্পণ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু রাশি। তাহলে এই কয়েকটা পয়েন্ট আমরা ধারাবাহিকভাবে দেখব। আলোর প্রতিফলন সম্পর্কে বিগত ক্লাসে আমি আলোচনা করেছিলাম, তাই এখানে এখন আমরা দেখব যে দর্পণ কাকে বলে। আসলে দর্পণ বলতে আমরা কি বুঝি, যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে আমরা বলি দর্পণ। দর্পণ মূলত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সমতল দর্পণ আর একটা হচ্ছে গোলীয় দর্পণ। তাহলে আমি একটু সংজ্ঞাটা লিখলে আরো ক্লিয়ার হবে। প্রথমে আমরা দেখব দর্পণ। বলছে যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে। নিয়মিত প্রতিফলন ঘটে তাকে দর্পণ বলে। আচ্ছা, এরপরে দেখবো আমরা এই দর্পণটা আসলে কয় প্রকার। দর্পণ হচ্ছে দুই প্রকার। তাহলে দর্পণ দুই প্রকার। তাহলে আমরা দেখব যে দর্পণটা মূলত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সমতল দর্পণ আর এখানে আরেকটা হচ্ছে গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ। আচ্ছা, আমরা এই ক্লাসটাতে বা আমরা নবম দশম শ্রেণীতে শুধু এই গোলীয় দর্পণ নিয়ে আলোচনা করব, সমতল দর্পণে আমরা আলোচনা করব না। তাহলে এই গোলীয় দর্পণটা আবার হচ্ছে দুই প্রকার, একটা হবে অবতল আর একটা হবে উত্তল। তাহলে আমরা প্রথমে দেখলাম দর্পণ কি, দর্পণ কত প্রকার। তারপর আমরা দেখলাম যে দর্পণ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সমতল দর্পণ আর একটা হচ্ছে গোলীয় দর্পণ। এরপরে আমরা গোলীয় দর্পণ কত প্রকার, গোলীয় দর্পণ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অবতল দর্পণ আর একটা হচ্ছে উত্তল দর্পণ। এখন আমরা দেখব যে এই সমতল দর্পণটা কাকে বলে। ঠিক আছে, তাহলে আমরা এখন দেখব সমতল দর্পণ। সমতল দর্পণ। সমতল দর্পণটা বলছে যে কোনো প্রতিফলক পৃষ্ঠ যদি কোনো প্রতিফলক পৃষ্ঠ যদি সমতল ও মসৃণ হয়, এবং তাতে যদি আলোর নিয়মিত প্রতিফলন ঘটে। তাহলে তাকে সমতল দর্পণ বলে। ঠিক আছে, তো আমরা নবম দশম শ্রেণীতে শুধু এই সমতল দর্পণের সংজ্ঞাটা জানবো, যে সমতল দর্পণ কাকে বলে। আমাদের যে আলোচনাটা হবে, মূল আলোচনাটা হবে আমাদের গোলীয় দর্পণ নিয়ে, অর্থাৎ আমরা গোলীয় দর্পণ সম্পর্কে আলোচনা করব। তাহলে আমরা জানলাম যে সমতল দর্পণ কাকে বলে, এরপর আসো গোলীয় দর্পণ।
ঠিক আছে। তাহলে আমরা এরপরে দেখব গোলীয় দর্পণ কাকে বলে। যে আমরা গোলীয় দর্পণ, সমতল দর্পণের ক্ষেত্রে আমার কি ছিল, প্রতিফলক পৃষ্ঠটা ছিল সমতল এবং মসৃণ। তাহলে আমরা গোলীয় দর্পণের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, যদি কোনো প্রতিফলক পৃষ্ঠ গোলীয় হয় এবং মসৃণ হয়, অর্থাৎ যদি কোনো প্রতিফলক পৃষ্ঠ কোনো গোলকের অংশ বিশেষ হয় এবং সেখানে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, তাহলে আমরা ওই দর্পণটাকে আমরা বলবো গোলীয় দর্পণ। আচ্ছা, সংজ্ঞাটা দেখো, তারপরে আরো ক্লিয়ার হবে। এটা মিশে দিলাম, আমার বোর্ডে যেহেতু একটু জায়গা কম। আচ্ছা, এখন আমরা দেখবো কি গোলীয় দর্পণ। 2 নম্বর হচ্ছে গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ যে কোনো প্রতিফলক পৃষ্ঠ যদি গোলীয় এবং মসৃণ হয়, অর্থাৎ কোনো গোলকের অংশ বিশেষ হয় এবং তাতে যদি আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, তাহলে তাকে গোলীয় দর্পণ বলা হয়। গোলীয় দর্পণ বলে। আচ্ছা, সাপোজ আমরা ধরে নিলাম এখানে এটা একটা গোলক, ঠিক আছে। তো এই গোলকের একটা অংশ আমরা কেটে নিয়ে কি করব, দর্পণ তৈরি করব। ধরে নিলাম আমি এটা একটা গোলক, ও কেন্দ্র বিশিষ্ট একটা আমার গোলক, এটা আমার কেন্দ্রের নাম কি ও। এই ও কেন্দ্র বিশিষ্ট গোলকের আমি এই অংশটুকু কেটে নিয়ে আমি একটা কি করব, এম প্রাইম অংশ কেটে নিয়ে আমি একটা দর্পণ তৈরি করব। তাহলে এই দর্পণটাকে আমরা বলবো, বা এই দর্পণের এই অংশটাকে আমরা কি বলবো, গোলীয় দর্পণ বলবো। ঠিক আছে। ধরো এখানে আমি একটা দর্পণ তৈরি করলাম এই অংশটুকু নিয়ে। তাহলে দেখো, এই যে আমি একটা দর্পণ তৈরি করলাম, এই দর্পণটা একটা গোলকের অংশ এবং এখানে আলোর আমার কি ঘটবে, যদি নিয়মিত প্রতিফলন ঘটে, তাহলে এই দর্পণটাকে আমরা কি বলবো, গোলীয় দর্পণ। এরপরে দেখবো আমরা যে এই যে গোলীয় দর্পণটা আমরা নিলাম, এই গোলীয় দর্পণটা হচ্ছে আবার 2 প্রকার। ঠিক আছে। আর পরবর্তীতে আমরা দেখো যে গোলীয় দর্পণটা হচ্ছে 2 প্রকার। আমি একটু আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে। তাহলে এর পরবর্তীতে আমরা যাব যে অবতল এবং উত্তল দর্পণ, অর্থাৎ গোলীয় দর্পণের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। এখন আমরা দেখব অবতল এবং উত্তল দর্পণ কাকে বলে। আচ্ছা, উত্তল এবং অবতল দর্পণে যাওয়ার আগে আমরা আসলে উত্তল এবং অবতল অংশটা কি, বা উত্তল এবং অবতল কাকে বলে, এটা নিয়ে আমরা একটু বিস্তারিত জানবো। উত্তল মানে হচ্ছে উঁচু, ঠিক আছে। তাহলে আমরা উত্তল বলতে কি বুঝবো, উঁচু। আর অবতল বলতে বোঝাবে হচ্ছে নিচু অংশ। বা কোনো একটা গোলকের যদি, ধরো আমি একটা গোলক কল্পনা করলাম, আমি এটা ও কেন্দ্র বিশিষ্ট একটা আচ্ছা, আমি একটা এখানে গোলক কেন্দ্র কল্পনা করলাম, আমি ও কেন্দ্র বিশিষ্ট আমার এই যে একটা কেন্দ্র, এই কেন্দ্র হচ্ছে আমার ও। তাহলে এই যে আমি একটা গোলক কল্পনা করলাম যার কেন্দ্র হচ্ছে ও, এবং এই গোলকের এটা হচ্ছে আমার ব্যাস, ঠিক আছে। এখন এই যে একটা গোলক আমি কল্পনা করছি, এই গোলকটা এই অংশ নিয়ে আমি কি করব, একটা দর্পণ তৈরি করব। আমি এই অংশটা নিয়ে এম আর হচ্ছে এম প্রাইম, এই একটা অংশ নিয়ে আমি কি করব, একটা দর্পণ তৈরি করব। এখন এই দর্পণটাকে আমরা কি বলতেছি, গোলীয় দর্পণ বলতেছি। কিন্তু এই গোলীয় দর্পণটা যে আবার 2 প্রকার, এটা আমরা একটু ক্লিয়ার হব এখান থেকে। তাহলে দেখো,
এখন এই যে আমরা এই অংশটা একটু কেটে নিলাম, কেটে নেওয়ার পর আমার দর্পণের কি হলো, এরকম একটা অবস্থার সৃষ্টি হয়েছে বা এরকম একটা কাঠামো সে লাভ করে বা রূপ লাভ করে। এখন এই যে এই অংশটা, তার মানে এই যে এই অংশটা, এটা দেখো উত্তল অংশ, তার মানে উঁচু অংশ। তার মানে এই উঁচু অংশর যদি ভিতরের পৃষ্ঠে পাড়া লাগানো থাকে, দেখো আবার ক্লিয়ার করো, যদি আমার নিচের অংশে পাড়া লাগানো থাকে, অর্থাৎ এর দেখো তো এইটা হচ্ছে আমার কি, এইটার ক্ষেত্রে এটা কি অবতল, এটা কি অবতল না, এটা অবতল, তাহলে এটাকে যদি আমি একটু খাড়া করে দিই তাহলে এরকম হবে। তাহলে এই অবতল অংশে যদি পাড়া লাগানো থাকে, ক্লিয়ার, এই অবতল অংশে পাড়া লাগানো থাকলে আমার আলোর প্রতিফলনটা কোথায় ঘটবে, এই পৃষ্ঠে ঘটবে। অর্থাৎ এখানে আসে আলো পড়বে, এখান থেকে এদিকে আলো প্রতিফলিত ফিরে যাবে। তাহলে এই ধরনের দর্পণটাকে আমরা বলবো উত্তল দর্পণ। ক্লিয়ার? তাহলে যে দর্পণের বা যে গোলীয় দর্পণের অবতল পৃষ্ঠে পাড়া লাগানো থাকবে এবং উত্তল পৃষ্ঠটা আলোর নিয়মিত প্রতিফলন ঘটাবে, সেই দর্পণটাকে আমরা বলবো উত্তল দর্পণ। আচ্ছা, এরপরে আসো আমরা অবতল দর্পণটা তাহলে কাকে বলে এটা একটু ক্লিয়ার হই। আমরা উত্তল এবং অবতলে যাওয়ার আগে আমরা একটু দেখে নিব যে উত্তল এবং অবতল কথাটার অর্থ কি। তাহলে উত্তল অর্থ হচ্ছে উঁচু আর অবতল অংশ হচ্ছে নিচু। ঠিক আছে, তাহলে আমি আগে উত্তল এবং অবতল দুইটা দর্পণের আগে কি করি, সংজ্ঞাটা আগে লিখে দিই, তাহলে ক্লিয়ার হবে আরো বেশি। তাহলে প্রথমে আমরা দেখব অবতল দর্পণ। অবতল দর্পণ, তাহলে অবতল দর্পণটা আমরা কাকে বলবো, যে অবতল দর্পণটা বলতে বোঝাচ্ছে কোন গোলকের, তাহলে কোন গোলকের অবতল পৃষ্ঠ অবতল পৃষ্ঠে যদি অবতল পৃষ্ঠ যদি মসৃণ হয় এবং তাতে যদি আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, তাহলে তাকে অবতল দর্পণ বলা হয়। আচ্ছা, এরপরে আমরা দেখব কি উত্তল দর্পণ। উত্তল দর্পণ, তাহলে অনুরূপভাবে এটা কি হচ্ছে, এখানে দেখো যে অবতল পৃষ্ঠটা কি করছে, অবতল পৃষ্ঠটা আমার মসৃণ হবে এবং ওখানে আলো নিয়মিত প্রতিফলন করবে। তাহলে উত্তলের ক্ষেত্রে কি করবে, উত্তল পৃষ্ঠটা, তাহলে আমরা লিখতে পারি কোন গোলকের উত্তল পৃষ্ঠ যদি মসৃণ হয় এবং তাতে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, তাহলে তাকে উত্তল দর্পণ বলা হয়। ঠিক আছে, তাহলে দেখো আমরা প্রথমে আগে একটা গোলক কল্পনা করি। তাহলে আমি একটা গোলক কল্পনা করলাম, এখানে ও কেন্দ্র বিশিষ্ট আমার একটা হচ্ছে গোলক। তাহলে এই গোলকের আমার কেন্দ্রটা কি, এটা, এই কেন্দ্রের নাম কি দিলাম আমি, ও অথবা সি, যে কোনো একটা দিতে পারো, আমি মূলত হচ্ছে সি দিলাম। তাহলে এই যে একটা আমি গোলক কল্পনা করলাম যার কেন্দ্র হচ্ছে সি, এখন এই গোলকের এই অংশটা আমি কেটে নিই, অর্থাৎ এম প্রাইম অংশটা কেটে নিয়ে একটা দর্পণ
তৈরি করব। তাহলে এই দর্পণটাকে আমরা কি বলতেছি? গোলীয় দর্পণ। এই গোলীয় দর্পণটা আবার কয় প্রকার হবে? দুই প্রকার হবে, একটা হবে অবতল আর একটা হবে উত্তল। এখন কখন সেটা উত্তল হবে এবং কখন সেটা অবতল হবে একেবারে একটু ক্লিয়ার হোক। তাহলে দেখো এইটার আমরা এই পৃষ্ঠটাকে আমরা বলতেছি কি পৃষ্ঠ? অবতল পৃষ্ঠ। তাহলে এই যে অবতল মানে কি বলছিলাম আমি? নিচু পৃষ্ঠ। অবতল মানে কি পৃষ্ঠ? নিচু পৃষ্ঠ। তাহলে দেখো তো এইরকম যদি হয়, তাহলে এই অংশটাকে যদি আমি এইরকম করি, তাহলে এটা কি হবে? অবতল অংশ হবে। তার মানে একদম সবচেয়ে নিচু অংশ হবে। তার মানে এই নিচু অংশটা যদি আমার কি ঘটে, এখানে আলোর যদি কোনো নিয়মিত প্রতিফলন এই অবতল অংশ থেকে ঘটে এবং এই উত্তল অংশে কি থাকে? এরকম পাড়া লাগানো থাকে। ক্লিয়ার? তাহলে দেখো এই অবতল অংশ, আচ্ছা তাহলে আমি দেখো একটা গোলক, এখানে আমি একটা দর্পণ কল্পনা করতেছি। এটা একটা আমি দর্পণ ধরে নিলাম, বা এই গোলকের একটা আমি অংশ ধরে নিলাম যে এটা হচ্ছে এম, এম প্রাইমটা হচ্ছে আমার একটা গোলকের অংশ। এই অংশটা নিয়ে আমি কি করব? একটা দর্পণ তৈরি করব, সেটা হবে অবতল এবং উত্তল। তাহলে এই যে দর্পণটা আমি নিছি বা এই যে অংশটা নিছি, এটা দেখো এই পৃষ্ঠটা আমার কি? অবতল পৃষ্ঠ। তার মানে এই পৃষ্ঠটা আমার কি? অবতল। তার মানে এই পৃষ্ঠটা হচ্ছে নিচু পৃষ্ঠ। এখন এই নিচু পৃষ্ঠটা কখন আমার অবতল দর্পণ হবে? যদি এর উত্তল পৃষ্ঠে, তার মানে এই পৃষ্ঠে পাড়া লাগানো থাকে। ঠিক আছে? এবং এই যে অবতল অংশের যে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, তাহলে এই ধরনের দর্পণকে আমরা কি বলবো? অবতল দর্পণ। অনুরূপভাবে উত্তল দর্পণটা কি হবে? উত্তল দর্পণটা হবে যদি তার অবতল পৃষ্ঠে পাড়া লাগানো থাকে, অর্থাৎ অবতলের ঠিক বিপরীতটা হবে উত্তল দর্পণ। যদি তার, আচ্ছা যদি তার দেখো, যদি তার এই যে অবতল অংশে পাড়া লাগানো থাকে, তাহলে এটা এম, এম প্রাইম একটা গোলকের অংশ, এবং এই যে উত্তল পৃষ্ঠে, এই উত্তল পৃষ্ঠে যদি আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, তাহলে এই দর্পণটাকে আমরা বলবো উত্তল দর্পণ। ধরো এটা হচ্ছে দর্পণের কি? হচ্ছে দর্পণের প্রধান অক্ষ। এই প্রধান অক্ষে থেকে যদি এখানে দেখো আলো আসে, যদি এখানে পড়ে, তাহলে এখান থেকে কি হবে? এদিকে গমন করবে। এখন দেখো আমরা এই উত্তল দর্পণ আর অবতল দর্পণ, ঠিক আছে, তাহলে অবতল দর্পণকে আমরা কি বলতে পারি? অবতল দর্পণকে আবার আমরা অভিসারী দর্পণও বলতে পারি। তাহলে আমরা অবতল দর্পণকে আবার কি বলবো? অভিসারী দর্পণও বলতে পারি। এটাকে অভিসারী, আর এটাকে আমরা বলতে পারি অপসারী, অপসারী দর্পণ। তার মানে আমরা প্রথমে আমরা অবতল দর্পণকে কি বলবো? অভিসারী দর্পণ বলবো, আর উত্তল দর্পণকে কি বলবো? অপসারী দর্পণ বলবো। আরো ক্লিয়ার হবে আমরা যদি, যখন আমরা দর্পণের রশ্মিচিত্র পড়ব, তখনই তোমাদের অপসারী আর অভিসারীটা ক্লিয়ার হবে। আমরা কেন একে অভিসারী বলতেছি দেখো, এই যে উত্তল দর্পণের ক্ষেত্রে যদি কোনো বিন্দু থেকে আলোক রশ্মি এসে উত্তল পৃষ্ঠে পড়ে, তাহলে প্রতিফলিত রশ্মিগুলো কখনো একটা জায়গায় মিলিত হবে না এবং মিলিত হওয়া সম্ভব না, অর্থাৎ তারা কি হবে? ছড়িয়ে পড়বে, অর্থাৎ অপসারিত হবে। তার মানে একটা থেকে আরেকটা দূরে সরে যাবে। এই কারণে আমরা এই উত্তল দর্পণটাকে আমরা বলতেছি অপসারী দর্পণ। আর অভিসারীটা হচ্ছে, এটা আমরা বলতেছি অবতল দর্পণের ক্ষেত্রে, যে অবতল দর্পণে যদি কোনো আলোক রশ্মি এসে পড়ে এবং এরা কি করবে? এই যে প্রধান অক্ষ নিছি, এই প্রধান অক্ষের যে কোনো একটা বিন্দুতে কি হবে? মিলিত হবে। যে কারণে একে বলতেছি অভিসারী দর্পণ, অর্থাৎ একটা জায়গায় মিলিত হবে। আশা করি এই দুইটা উত্তল এবং অবতল দর্পণ তোমাদের ক্লিয়ার হয়েছে। এখন আমরা দর্পণ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ যে সংজ্ঞাগুলো আছে, এই সংজ্ঞাগুলো নিয়ে আলোচনা করব।